আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব সংখ্যা 2 নম্বর ক্লাস। আমাকে যদি বলা হয় এক অঙ্কের, কয়টা অঙ্ক? এক অঙ্কের, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে হয় 0 না হয় 1, হয় 0 না হয় 1। আর যদি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি, কি সংখ্যা বললে? বৃহত্তম সংখ্যা বললে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। এটা আমরা জানি, এই নর্মাল বেসিকগুলো আমরা জানি। আচ্ছা, এতটুকু আমি বোঝাতে পেরেছি। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 0 এবং 1 হয় তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এবার দেখেন তো, আমি যদি বলি 2 অঙ্কের, কয় অঙ্কের? 2 অঙ্কের, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্ক হবে কয়টা? 2টা। তাহলে আমি যদি এভাবে দিই, দেখেন তো 0 0, এটা কি 2 অঙ্কের? না, এটা 2 অঙ্কের না, এটা মানে 0, ডাবল 0 মানে কি 0, তাহলে এটা এক অঙ্কের। তাহলে আমি যদি এভাবে বলি 0 1, তো এটা কি 2 অঙ্কের? না, এটাও 2 অঙ্কের না, এটাও এক অঙ্কের, কারণ এই 0-র কোনো ভ্যালু নেই। তাহলে আমাদেরকে যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সেটা হবে কত? 10। আর যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বললে 2টা 9। আশা করি এটাও বুঝছেন। আবার যদি বলি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কি বললাম? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমি আপনাকে একটা কথা বলি, শোনেন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে হবে 1 এবং শেষে হবে 2টা 0। এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে কি বললে? বৃহত্তম সংখ্যা বললে হবে 3টা 9। তো আপনাকে যদি বলা হয় 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে একটা 1। 7 অঙ্কের মধ্যে একটা অঙ্ক চলে আসছে, বাকি আরো 6টা অঙ্ক হতে হবে। এই 6টা অঙ্কের জন্য 6টা শূন্য বসবে, 6টা অঙ্কের জন্য 6টা শূন্য বসবে। এটা হবে কি? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার যদি আমি বলি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, তাহলে 7টি নয়, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি তাহলে 7টা নয়। এবং যদি বলি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1, বাকি 6টা শূন্য। আমি যদি আপনাকে বলি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কি বললাম? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথম অঙ্ক হবে 1। 8 অঙ্কের জন্য একটা অঙ্ক চলে আসছে, বাকি আরো অঙ্ক হবে কয়টা? 7টা। তাহলে 7টা শূন্য বসবে। কয়টা শূন্য বসবে? 7টা শূন্য বসবে। এটা হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার যদি বলা হয় 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। আবার যদি আপনাকে বলা হয় 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আপনি কি করবেন? 8টা 9 একসাথে বসায় দিবেন, 8টা 9 একসাথে বসায় দেবেন। এটা হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি আশা করি এতটুকু বেসিক ক্লিয়ার করাতে পেরেছি। তো আমাদেরকে যদি বলা হয় 14 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আপনি প্রথমে একটা 1 বসাই দিবেন। 14 থেকে একটা অঙ্ক চলে গেছে, বাকি 13টা আপনি শূন্য বসাই দিবেন। আর যদি আপনাকে বলা হয় 14 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে আপনি 14টা 9 বসাই দিবেন। আপনাকে যদি বলা হয় 72টি অঙ্কের, কয়টি অঙ্কের? 72টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে আপনি একটা 1 বসাবেন। 72 অঙ্কের জন্য একটা অঙ্ক চলে গেছে, বাকি আপনি 71টা 0 এদিকে বসাই দিবেন। আর যদি আপনাকে বলা হয় 72টি অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে, তাহলে 72টি নয়। আমি বিষয়টা আপনাকে একদম ক্লিয়ার করাতে পেরেছি বলে আশা করি। 0 1 2 3 4 5 অঙ্কগুলো একবার ব্যবহার করে
অঙ্কগুলো একবার ব্যবহার করে 5 অঙ্কের অঙ্কগুলো একবার ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, লিখো। 0 1 2 3 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আচ্ছা দেখেন, আমরা অঙ্কগুলো একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখি। কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। একটা অঙ্ক একবার ব্যবহার করতে পারবেন, দুইবার ব্যবহার করা যাবে না। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? 0 1 2 3 4। তাহলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই তাহলে সবচেয়ে ছোটটা আসবে সবার আগে, তারপরে একটু বড় যেটা সেটা হবে তারপরে, তারপরে একটু বড় যেটা সেটা হবে তারপরে, তারপরে একটু বড় যেটা সেটা হবে তারপরে, এভাবেই হবে আমাদের। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার কথা অনুসারে যদি সবচেয়ে ছোটটা যদি আগে হয় তাহলে সবার আগে 0, তারপরে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4। আমার কথা অনুসারে এটা হবে, তাই না? আচ্ছা, তো আমার কথা অনুসারে যদি এটা হয় ক্ষুদ্রতম সংখ্যা, একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, এখানে সমানের এই পাশে মানে সংখ্যার এই পাশে শূন্যের কি কোনো ভ্যালু আছে? না, তো শূন্যের কোনো ভ্যালু নেই। তো এটা কি এখন 5 অঙ্কের হয়েছে? 1 2 3 4। এটা এখন কয় অঙ্কের? 4 অঙ্কের। এটা এখন 5 অঙ্কের হয় নাই। এই জন্য আমাদের সবার আগে ছোটটা, তারপরে তার চেয়ে একটু বড়টা, তারপরে তার চেয়ে বড়টা, এভাবে ঊর্ধ্বক্রম অনুসারে যাব। কিন্তু 0টা আগে লেখা যাবে না। কেন আগে লেখা যাবে না? কারণ 0 যদি আগে লিখি পুরা সংখ্যার ভ্যালু 5 অঙ্কের হচ্ছে না। এই জন্য আমাদের লিখতে হবে কিরকম? সবার প্রথমে রাখতে হবে 1কে, তারপরে রাখবো 0কে। এবার 1 থেকে ওই সিস্টেম ফলো করব, ছোট থেকে বড়র দিকে। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। এবার যদি আমি বলি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বললে বড় থেকে ছোটোর দিকে চলে যাব, বড় থেকে ছোটোর দিকে চলে যাব, অর্থাৎ অধক্রম অনুসারে সাজাবো, অধক্রম অনুসারে। দেখেন তাহলে সবার বড় হবে আগে, তারপরে হবে এটা, তারপরে 2, তারপরে হবে কি 4 3 2 1 0। আশা করি আমি ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার এই বেসিকটা বোঝাতে পেরেছি। আচ্ছা দেখেন, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে আমি প্রথমত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলব। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টি নয়। কয়টি নয়? 5টি নয়। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? প্রথমে একটা 1 বসবে, তারপরে 4টা 0 বসবে। তাদের যোগফলের কথা বলছে, যোগ করে দিব। তাদের যোগফল কত? 9 9 9 9 9 একে কত? 10। এটাই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। আশা করি বুঝছেন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত? তাহলে দেখেন তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টি 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হবে? একটা 1, বাকি 2টা 0 0। বিয়োগ করলে বিয়োগফল কত? বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হবে? 8 9। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 9899। 9899 হবে উত্তর। ক নাম্বার হচ্ছে উত্তর। 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মাঝে পার্থক্য কত? তাহলে এগুলো দ্বারা, এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যাটা আমরা একটু লিখি। তো বৃহত্তম সংখ্যা আমি আপনাদেরকে বলছিলাম বড় থেকে ছোটোর দিকে সাজাই ফেলবো, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। দেখেন তো সবার বড় 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এবং এগুলা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে বসবে 1, তারপরে হবে 0 2 3, মানে ছোট থেকে বড় থেকে ছোট থেকে বড়র দিকে ঊর্ধ্বক্রম অনুসারে হবে বৃহত্তম সংখ্যা। আচ্ছা, পার্থক্য কত? মানে হচ্ছে বিয়োগ করে দেন, যায় না 10, 10 থেকে 3 গেলে কত? 10 থেকে 3 গেলে 7। এটা 0 হয়ে গেছে, 0 থেকে 2 যায় না, দান নেন, 10 থেকে 2 গেলে 8। এটা হয়ে গেছে 1, একটা বসে গেছে, 3 থেকে 1 গেলে কত? 2। তাহলে 2187, 2187, অর্থাৎ আমাদের গ নাম্বার হবে কাঙ্ক্ষিত উত্তর।
1 2 3 4 দ্বারা গঠিত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে দেখেন তো এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে 4 3 2 1 0 এবং এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে হবে 1, তারপরে হবে 0, তারপরে হবে 2 3 4, এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, তাহলে 0 থেকে যাই না, এক দান নেন, তাহলে এটা হবে 6, এটা হয়ে গেছে 0, 0 থেকে এক দান নিলে এটা হবে কত? 10, 10 থেকে 3 গেলে হবে 7, তাহলে এটা 1 হয়ে গেছে। আবার এক দান নেন, 11, 11 থেকে 2 গেলে হবে 9 এবং এটা 2 হয়ে গেছে, 2 বসবে এদিকে। এত 32,974। তাহলে আমাদের উত্তর হবে কত? 32,974। প্রথমত আমি যে কোনো একটা সংখ্যা নিই, ধরেন আমি 4 দিয়ে 24কে ভাগ করে দিলাম। কাকে ভাগ করলাম? 24কে ভাগ করলাম। আচ্ছা, যেটা দিয়ে ভাগ করবেন সেটার নাম হচ্ছে ভাজক, এটার নাম কি? ভাজক। আর যেটাকে ভাগ করবেন সেটার নাম হচ্ছে ভাজ্য, এবং এদিকে যেটা উত্তর আসবে সেটা হবে ভাগফল, নিচে যেটা বিয়োগ করে পাবেন সেটা হবে ভাগশেষ। আচ্ছা দেখেন, 4 2 এর মধ্যে যায় না, তাহলে 24 পুরোটাই নিতে হবে। 24-এর মধ্যে 6 বার যায়, 6 বার গেলে হয় 24, এবং 24 থেকে 24 বিয়োগ করলে 0 থাকে। এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে কি? ভাগফল, এবং এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এতটুকু বোঝাতে পেরেছি। এখন আমি আরেকটা করাই আরেকটা ম্যাথ দেখাই। এদিকে দেখেন, এখন আমি 4 দিয়ে 26কে ভাগ দিব। কতকে ভাগ দেব? 26কে ভাগ দেব। একটু খেয়াল করে, 4 প্রথমে 2 এর মধ্যে যায় না, তাহলে 26-এর মধ্যে যাবে কয়বার? যাবে 7 6 24, 6 বার যাবে এবং 24 বসবে, বিয়োগ করলে হবে 6 থেকে 4 গেলে কত? 2। আশা করি এটাও বোঝাতে পেরেছি, এটাও বোঝাতে পেরেছি। তাহলে এটা হবে কি? এটা হবে ভাজক, এবং এটা হবে কি? ভাজ্য। এটা হবে ভাগফল, এটা হবে ভাগফল, এবং এটা হবে কি? ভাগশেষ, এটা হবে ভাগশেষ। আচ্ছা, আমি কি বোঝাতে চাচ্ছি এখানে একটু বুঝতে হবে আমি কোন বিষয়টা বোঝাতে চাচ্ছি। আচ্ছা দেখেন, এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল। আচ্ছা দেখেন, আপনি এই ভাজকের সাথে ভাগফলটা একটু গুণ করেন, ভাজকের সাথে ভাগফলটা একটু গুণ করেন, কত আসে দেখেন তো। আপনি যদি ভাজক, এটা হচ্ছে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল কত আসে দেখেন তো। ভাজক কত? ভাজক হচ্ছে 4 এবং ভাগফল হচ্ছে কত? 6, তাহলে কত? 424। এই 24টা কিসের মান? এই 24টা হচ্ছে ভাজ্যের মান। কিসের মান? ভাজ্যের মান। তাহলে আমি এটা কি, এই 24টাকে কি আমি ভাজ্য লিখতে পারি না? এই 24টাকে আমি কি ভাজ্য লিখতে পারি না? অর্থাৎ এটা মানে হচ্ছে ভাজ্য, এবং এটা মানে হচ্ছে ভাজ্য। অর্থাৎ আমি আপনাকে যে জিনিসটা এখন বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, লিখা যাবে ভাজ্য ইকুয়াল, ভাজ্য মানে হচ্ছে মাঝেরটা, ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ভাজ্য ইকুয়াল ভাজ্য হচ্ছে মাঝেরটা, ভাজ্য ইকুয়াল এটা গুণন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এবার আমি এগুলো একটু মুছে ফেলি, আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। এই সূত্র কখন অ্যাপ্লাই হবে আমি সেটা একটু বলি। দেখেন, এখানে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0, অর্থাৎ ভাগশেষ 0 মানে কি? নিঃশেষী বিভাজ্য। এই সূত্র কখন অ্যাপ্লাই হবে? যখন ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হবে। কখন? নিঃশেষে বিভাজ্য হলে এই সূত্র অ্যাপ্লাই হবে। নিঃশেষে বিভাজ্য হলে এই সূত্র অ্যাপ্লাই হবে। অর্থাৎ ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল, ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল। এবার এটা থেকে আমরা কিছু সূত্র দাঁড় করাতে পারি কিনা সেটা একটু দেখি। আচ্ছা দেখেন, আমি প্রথমত এটার সাথে এটা গুণ করব। দেখেন, আমি ভাগফলের সাথে ভাজক গুণ করব। কার সাথে কোনটা গুণ করব? ভাগফল গুণন ভাজক। আচ্ছা, তার সাথে ভাগশেষটা যোগ করব। কি যোগ করব? ভাগশেষ।
আচ্ছা, তাহলে দেখেন তো ভাগফলটা কত? ভাগফলটা হচ্ছে 6 এবং ভাজকটা কত? 4 যোগ ভাগশেষ কত? 2। তাহলে দেখেন তো 7 6 24 যোগ 2 মানে হচ্ছে 26। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এবার দেখেন তো 26টা কি? 26টা হচ্ছে বাহ্য। 26টা কিসের মান? 26টা হচ্ছে বাহ্যের মান। অর্থাৎ আমি এটা কি লিখতে পারি? বাহ্য ইকুয়াল বাহ্য ইকুয়াল কি লিখে যায়? বাজক। বাহ্য ইকুয়াল ভাগফল গুণন বাজক, মানে বাহ্য ইকুয়াল ভাগফল গুণন বাজক যোগ ভাগশেষ। এটা কখন অ্যাপ্লাই করব? এটা নিঃশেষী বিভাজ্য না হলে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ ভাগশেষ 2 আছে মানে এটা নিঃশেষী বিভাজ্য না। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবে কখন? নিঃশেষে বিভাজ্য না হলে। কি বিভাজ্য না হলে? নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্র অ্যাপ্লাই করবে। দেখেন, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে বাহ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল, আর নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য ইকুয়াল ভাগফল ইন্টু ভাজক যোগ ভাগশেষ। আমি এতটুকু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বলে আশা করি। আমরা এই সূত্র কখন বের করেছি? যদি কোনো একটা বাক্যের যদি ভাগফল যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে আমরা এটা লিখতে পারবো। এটা থেকে আমি দুইটা জিনিস লিখি, একটু দেখেন। এটা থেকে যদি আমি ভাজককে লিখতে চাই, এটা থেকে যদি আমি, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা সূত্র যদি নিঃশেষে বিভাজ্য না হয়। এবার দেখেন, আমি এটা থেকে যদি ভাজকটা একটু লিখতে চাই, কিভাবে লিখবো দেখেন তো? ভাজক সমান বাহ্য। দেখেন তো ভাজকের সাথে, আচ্ছা দেখেন, ভাজক এবং ভাগফলের সাথে ভাগশেষটা কিভাবে আছে? বিয়োগ আকারে। তাহলে আমি কিভাবে লিখব? ভাগশেষ মানে বাহ্য ইকুয়াল। তাহলে দেখেন তো এটা আছে, এই ভাগশেষটা সমানের এই পাশে নিয়ে আসছি বিয়োগ আকারে, এবং ভাজকের সাথে এই ভাগফলটা আছে গুণ আকারে, সেটা আসবে ভাগ আকারে। অর্থাৎ আমি আরো একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে ভাজক ইকুয়াল ভাজ্য মাইনাস ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইটা থেকে আমি আরো একটা সূত্র লিখতে চাচ্ছি। এই জায়গা থেকে আমি আরো একটা সূত্র লিখতে চাচ্ছি। সূত্রটা হচ্ছে ভাগফলের সূত্র। কিসের সূত্র? ভাগফলের সূত্র। তাহলে দেখেন তো ভাগফল এবং ভাজকের সাথে ভাগশেষটা আসে যোগ আকারে, এই পাশে আসলে আসবে বিয়োগ আকারে। তাহলে ভাজ্য বিয়োগ কি হবে? ভাগশেষ। এবং এই ভাগফলের সাথে ভাজকটা আছে গুণ আকারে, নিচে আসবে কি আকারে? ভাজক, ভাগ আকারে। আশা করি এই সূত্র আপনাদের কোনো ডাউট নেই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই সূত্র কখন অ্যাপ্লাই করব? এই তিনটা সূত্র আমরা তখনই অ্যাপ্লাই করব যখন নিঃশেষী বিভাজ্য না হবে। আর যদি নিঃশেষী বিভাজ্য হয়ে যায় তখন একটাই সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল। এখন এতটুকু বেসিকের মধ্যে এবার আমি আমাদের জবে বিগত সালের প্রশ্নে যা আসছে, যেই প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। ভাজক 10, ভাগফল 10, ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তাহলে দেখেন তো ভাগশেষ আছে, অর্থাৎ নিঃশেষী বিভাজ্য না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সূত্র হবে ভাজ্য ইকুয়াল ভাজ্য মানে হচ্ছে, আমি আপনাদেরকে বলি দেখেন এইভাবে, ভাজ্য হচ্ছে মাঝেরটা, ভাজ্য এদিকে হচ্ছে ভাগশেষ, এদিকে হচ্ছে ভাজক, আর নিচে এদিকে হচ্ছে ভাগফল, এদিকে ভাজক, আর নিচে হবে কি? ভাগশেষ। তাহলে এই মাঝেরটা ইকুয়াল এইটা গুণন এইটা, এই দুই পাশের দুইটা যোগ এবং নিচেরটা, এই দুই পাশের দুইটা গুণ এবং নিচেরটা যোগ। তাহলে দেখুন ভাজ্য ইকুয়াল ভাজক ইন্টু ভাগফল। ভাজক কত? 10 ইন্টু ভাগফল কত? ভাগফল 10 যোগ নিচেরটা যোগ হয়ে যাবে, যোগ কত? 1। তাহলে 10 10 100 যোগ 1 মানে হচ্ছে 101। আশা করি আমি বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ভাজক 78, ভাগফল 25। ভাজক 78, ভাগফল 25 এবং
ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3। ভাগশেষ ভাজকের 1/3 অর্থাৎ দেখেন দেখেন ভাজক আছে, ভাগফলও আছে এবং ভাগশেষও আছে। ভাগশেষটা কত? ভাজকের 1/3, মানে ভাজকের 3/1 তাহলে ভাগশেষটা কত দেখেন তো? ভাগশেষ ভাজকের 1/3 অর্থাৎ ভাজকের 1/3 মানে হচ্ছে 1/3 এবং ভাজক কত? 78। ভাজক কত? ভাজক হচ্ছে 78, 1/3 মানে হচ্ছে এত। তাহলে আপনি এবার 3 দিয়ে 7কে কাটেন, 2 বার যাবে 18, 318। আপনার ভাগশেষ আসছে কত? ভাগশেষ হচ্ছে 26। এবার আপনাকে বের করতে বলছে কি? বাহ্য। তাহলে ভাগশেষ আছে, তাহলে দেখেন তো বাহ্য মানে হচ্ছে মাঝেরটা এবং এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল এবং এটা হচ্ছে ভাগফল। তাহলে এই দুইটা গুণ দেন, তাদের সাথে এই নিচেরটা যোগ করেন। তাহলে দেখেন তো ভাজক হচ্ছে 78, ভাগফল হচ্ছে 25। 78 গুণন 25, নিচেরটা যোগ, ভাগফলটা ভাগশেষটা কি হবে? যোগ হবে। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 26। 78-এর সাথে 25 গুণ করেন, 78-এর সাথে 25টা একটু গুণ করেন। 78 গুণন 25, 5 8 40, সাথে আছে 4, 8 দ্বিগুণে 16, 5 7 35। 8 দ্বিগুণে 16, 5 7 35, 35 এবং 16 হবে যে 51, 51 আর 4 হবে 55, 55 এখানে 5, সাথে আছে 5, 55 এখানে 5, সাথে আসে 5 এবং 7 দ্বিগুণে কত? 14, 14 আর 5 কত? 14 আর 5 হচ্ছে 19। তাহলে 1950, 1000 কত? 950। তাদের সাথে 26টা যোগ করেন, শূন্যের সাথে 6 যোগ করলে কি হবে? শূন্যের সাথে 6 যোগ করলে হবে 6, 5-এর সাথে এত যোগ করেন 2, 9, 1974। 1974 হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত? অর্থাৎ এখানে ভাগশেষের কোনো কথা বলা নেই, মানে এটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য। তো দেখেন ভাজক ভাগশেষের 10 গুণ, তাহলে কীরকম দেখেন আমি বলি ভাজকটা এই ভাজকটা কার 10 গুণ? ভাগশেষের 10 গুণ, মানে ভাগশেষ এর কত গুণ? 10 গুণ। ভাগশেষের কত গুণ? 10 গুণ। ভাগশেষের সাথে 10 গুণ হবে, সেটা হচ্ছে ভাজক। আশা করি এতটুকু বুঝছেন। এবার আপনাকে বলছে ভাজক 0.5 হলে, 0.5 হলে ভাজ্য কত? তাহলে ভাজকের মান কত? 0.5 এবং ভাগশেষ গুণন 10। তাহলে আপনি ভাগশেষ বের করবেন। তাহলে 10টা ওই পাশে গুণ আকারে আছে, এই পাশে ভাগ আকারে চলে আসবে, ভাগ আকারে চলে আসবে। এটা হচ্ছে কি? ভাগশেষ। এটা কি? ভাগশেষ। আচ্ছা, তো ভাগশেষ কত হবে? আমি আপনাকে বলছিলাম এরকমের মধ্যে থাকলে তাহলে এখানে শূন্য এই জায়গায় আছে, 1 ঘর আগে আসবে, অর্থাৎ কি হবে? 0.05। শূন্য ছিল যে এই জায়গায়, 1 ঘর আগে আসছে, অর্থাৎ এখানে একটা কি চলে আসছে? শূন্য চলে আসছে। এটা হচ্ছে ভাগশেষ। এটা কিসের মান? ভাগশেষের মান। এটা কিসের মান? ভাগশেষের মান। অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষের মান এবং ভাজকের মান হচ্ছে 0.5। ভাজক ভাগফল, ও এটা ভাগশেষ না, এটা হবে ভাগফল। এটা হবে কি? ভাগফল। কি হবে? ভাগফল। ভাগশেষ না, ভাগফল হবে। আচ্ছা, তো এখন আপনাকে বলছে ভাজ্য কত? তাহলে ভাজ্য হবে, এটা তো নিঃশেষী বিভাজ্য, তাহলে ভাজ্য হবে কত? ভাজ্য হবে ভাগফল গুণন ভাজক। তাহলে ভাজ্য হবে কত? ভাগফল হচ্ছে 0.5 এবং ভাগফল হচ্ছে 0.05 এবং ভাজক হচ্ছে 0.5। তাহলে এটার সাথে এটা গুণ করে ফেলেন, 0.05। 0.05 গুণটা কিভাবে করবেন? 5 5 25। এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে এখানেও দশমিকের পরে মোট সংখ্যা হতে হবে কয়টা? একটা, এদিকে 2টা মানে 3টা। তাহলে এই জায়গায় 0 দিয়ে দেন, এই জায়গায় দশমিক বসে দেন, তাহলে 0.25
0.025, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো নিয়ে আমাদের মোটামুটি অনেকগুলো পড়া শেষ হয়ে গেছে। বিগত সালের প্রশ্নগুলো আমরা শেষ করে ফেলছি। আমরা এখন ভাজক সংখ্যা নিয়ে পড়ব। কি নিয়ে পড়ব? ভাজক সংখ্যা নিয়ে পড়ব। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং ভাজক সংখ্যা কীরকম, এগুলো নিয়ে একটু বিস্তারিত পড়াবো। দেখেন, একটু খেয়াল করেন ভাজক সংখ্যা নির্ণয় করব। কি সংখ্যা? ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা দুই রকমের হয়। ভাজক সংখ্যা কতগুলো হবে যে জোট এবং কতগুলো হবে যে বিজোট। আমি আপনাদেরকে জাস্ট একটা নিয়মেই শিখাবো, একটা নিয়মেই দেখাবো। একটা নিয়মের পরে আমি আপনাদেরকে এই একটা নিয়ম করলে আমাদের জন্য শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, ভাজক সংখ্যা আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে ভাজক সংখ্যা কেমনে নির্ণয় করো। ধরেন আমরা 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করব। কিসের? 72-এর। তাহলে 72-এর ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা 72-এর লসাগু নিয়ে নিব। আমরা গাণিতিক লসাগুগুলো কিভাবে নিই? যেভাবে নিই সেভাবে লসাগু নিয়ে নিব। দেখেন তো, 72-এর মধ্যে 2 যাবে, 2 কয়বার যাবে? এখানে কয়বার যাবে? 3 বার। এবং 12 এখানে কয়বার যাবে? 6 বার। তাহলে এখানে আবার 2 যাবে, কয়বার যাবে? 1 বার। 18 এর মধ্যে যাবে কয়বার? 19 বার। 16 এর মধ্যে যাবে কয়বার? 18 বার। 16 এর মধ্যে কয়বার যাবে? 18 বার। আচ্ছা, আবার 2 যাবে, আবার 2 নিতে হবে এবং এখানে 2 যাবে কয়বার? 9 বার। 2 এর পরে এই 9 এর মধ্যে আর 2 যাবে না, তাহলে 3 যাবে, 3 নেব এতবার। আচ্ছা, এবার এখান থেকে আমরা 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করব। দেখেন, এবার আমরা 72-কে এভাবে লিখতে পারি, তাই না ভাইয়া? দেখেন তো একটু, 72-কে আমরা কিভাবে লিখতে পারি? 1টা 2টা 3টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব গুণন 1টা 2টা 3, 2টা 3 কয়টা? 2টা 2 স্কোয়ার। এটা হচ্ছে 72-কে আমরা এভাবেই লিখতে পারবো, আপনি মেরে দেখেন 2 কিউব এবং 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 2 কিউব মানে 8, 8 নং 72। তাহলে কত? 72-কে আমি এভাবে লিখতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখেন। আমরা এখান থেকে ভাজক সংখ্যা নির্ণয় করব। কি নির্ণয় করব? ভাজক সংখ্যা। তাহলে একটু দেখেন ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব। এখানে 2 এর উপরে পাওয়ার কত? 3। পাওয়ার যত আছে তার থেকে 1 বেশি নেব। পাওয়ার অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ করব। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে হয় কত? 4। এই পাওয়ারের সাথে 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয় কত? 3। এই দুইটার গুণফল করব, অর্থাৎ 3 ইন্টু 4, অর্থাৎ 3 ইন্টু 4 মানে হচ্ছে 12। 3 4 12। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভাজক সংখ্যা হবে 12টি। আমাদের কাঙ্ক্ষিত ভাজক সংখ্যা হবে কয়টা? 12টা। তো এই 12টার ভিতরে জোট ভাজকও আছে এবং বিজোট ভাজকও আছে। তাহলে এখন আমরা জোট ভাজক বিজোট ভাজক নির্ণয় করে ফেলি। দেখেন, প্রথমত আমরা নির্ণয় করব বিজোট ভাজক। কি ভাজক? বিজোট। দেখেন, এখানে বিজোট হবে কয়টা? দেখেন, এখানে 2 এবং 3, এখানে 3টা হচ্ছে বিজোট এবং বিজোটের উপরে পাওয়ার কত? 2 এবং 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। তাহলে এখানে বিজোট ভাজক হবে 3টি। বিজোট ভাজক হবে কয়টা? 3টা। এবং জোট ভাজক হবে কয়টা? জোট ভাজক হবে 12। মোট ভাজক 12টি। 12 থেকে 3টা বিয়োগ করে দিলে জোট ভাজক হবে 9টি। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করিয়ে দিই। জিনিসটা হচ্ছে, আমরা বিজোট ভাজক বের করেছিলাম, এখানে কোনটা বিজোট সংখ্যা দেখছিলাম। তাহলে 3টা হচ্ছে বিজোট সংখ্যা, তার উপরে পাওয়ার হচ্ছে 2, তার এই পাওয়ারের সাথে 1 যোগ করছি, এটা হচ্ছে কি? বিজোট ভাজক। তাহলে আপনি কি আমাকে এইরকম বলতে পারেন না, ভাই আমরা এটা বিজোট ভাজক, এটাকে না বলে আমরা প্রথমে জোট ভাজক বের করতে পারি না? 2 এর উপর পাওয়ার 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে জোট ভাজক 4টি। না, এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে আপনি প্রথমত মোট ভাজক বের করে ফেলবেন। মোট ভাজক বের করে ফেলে মোট ভাজক থেকে প্রথমে আপনি বিজোট ভাজক বের করবেন। বিজোট ভাজক বের করে এরপরে আপনি মোট ভাজক থেকে বিজোট ভাজক বিয়োগ করে জোট ভাজকগুলো পেয়ে যাবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা এই এমসিকিউগুলো সলভ করব। দেখেন তো ভাইয়া, 120 এর ভাজক কতটি? যদি এরকম বলে 120 এর ভাজক কতটি, তাহলে আমি 120 এর লসাগু নিয়ে নিব। আমরা গাণিতিক লসাগু যেভাবে নিই সেভাবে আমরা লসাগু নিয়ে নিব। তাহলে 2 এখানে কয়বার যাবে? 7 বার। আবার 2 এখানে কয়বার যাবে? 30 বার। আবার নেব 2 এখানে কয়বার যাবে? 15 বার। এবার 3 নেব, 3 যাবে 5 বার।
তাহলে আমরা 120কে কীভাবে লিখতে পারি? একটা, দুইটা, তিনটা, দুই, তাহলে 2 কিউব, মানে 2 টু দি পাওয়ার 3। এরপরে কি আছে? 3 আছে, অর্থাৎ 3-এর উপর 3 আছে একটা, তাহলে 3-এর উপর পাওয়ার 1। এবং কত আছে? 5 আছে, তাহলে 5-এর উপর পাওয়ার কত? 1, মানে 5 একটা। তাহলে দেখেন তো এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 4। এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 2। এবং এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমাদের মোট বাজক, কি বাজক ভাইয়া? মোট বাজক কতটি? এই উপরের মানগুলো আমরা যোগ করে ফেলবো। 4 গুণন 2 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 4-এ 16টি হচ্ছে আমাদের মোট বাজক। আমাদের মোট বাজক কয়টা? 16টি। এখান থেকে যদি আমাদেরকে বলে বিজুট বাজক কয়টা, তাহলে বিজুট বাজক হবে, এখানে বিজুট হচ্ছে 3, এখানে বিজুট হচ্ছে 5, এদের পাওয়ার 1, এর পাওয়ার 1, 1 যোগ করলে 2, 1 যোগ করলে 2, তাহলে এই দুইটা গুণ করলে কত? 2 দ্বিগুণে 4, তাহলে আমাদের বিজুট বাজক হবে কয়টা? 4টা। আর যদি বলে জোট বাজক কয়টা, তাহলে মোট বাজক থেকে এই বিজুট বাজক বিয়োগ করে ফেলেন, আলটিমেট 12টি হবে জোট বাজক। 7200 এর জোট বাজক কয়টা? কি বাজক ভাইয়া? জোট বাজক কয়টি? তাহলে আমরা মোট বাজক বের করব। 7200 প্রথমে 2 দিয়ে ভাগ করব। 7-এর মধ্যে যাবে কয়বার? 3 বার, বাকি থাকবে 1, 1 আর 2 হবে 12, 12 এর মধ্যে যাবে কয়বার? 6 বার, আর শেষে দুইটা 0 0 বসে যাবে। আবার 2 দিয়ে ভাগ করব, এখানে যাবে 1 বার, 1 আর 6 হবে 16, 16 এর মধ্যে যাবে 8 বার, দুইটা 0 দুইটা 0 বসে গেছে। আচ্ছা, আবার নেব 2 বার, 2 এখানে কয়বার যাবে? 2 এখানে যাবে 9 বার, 0 0। আবার কি নেব? আবার নেব 2, 2 এখানে কয়বার যাবে? 9 এর মধ্যে যাবে 4 বার, এবং 2 9 এর মধ্যে কয়বার যাবে? 4 বার যাবে, 1 থাকবে বাকি, 1 আর 0 এ কত? 10, 10 এর মধ্যে কয়বার যাবে? 5 বার, শেষে আসে 0 0 বসে যাবে। আবার নিতে হবে 2, 2 বার যাবে, 2 বার যাবে, 5 বার যাবে, অর্থাৎ 225। এখানে আর 2 যাবে না, একটু খেয়াল করে দেখেন, এটা বিজুট হয়ে গেছে, এখানে 2 যাবে না। এখানে আমরা একটু দেখি এখানে 3 যায় কিনা দেখি, এখানে অবশ্যই 3 যাবে, 2 এ 2 কত? 4, 4 আর 5 কত? 9, এটাতে কি যাবে? 3 যাবে। তাহলে দেখেন তো 3 কয়বার যায়? 3 6 18, 3 7 21, তাহলে কয়বার যাবে? 7 বার যাবে, 7 বার গেলে কত হবে? 21, এখানে আছে কত? 22, তাহলে বাকি থাকবে কত? 1, 1 আর 5 কত? 15, 15 এর মধ্যে 3 যাবে কয়বার? 3 5 15, 5 বার। আচ্ছা, এইবার দেখেন এখানে আবার 3 যাবে, আবার যদি 3 যায় কয়বার যাবে? 2 বার যাবে, 2 বার যাবে, এবং সাথে থাকবে 1, 1 আর 5 হবে 15, 15 এর মধ্যে 3 যাবে কয়বার? 5 বার। আচ্ছা, এখন আর 3 যাবে না, একটু খেয়াল করে দেখেন, এখানে আর 3 যাবে না, এখানে 5 যাবে, এবং কয়বার যাবে? 2 বার যাবে, 5 গেলে 5 কি হবে? 5 হবে। আচ্ছা, এখন আমরা মোট ভাজক বের করব। কি ভাজক ভাইয়া? মোট ভাজক। তাহলে মোট ভাজক কয়টা দেখেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা, 2 টু দি পাওয়ার 5, 1টা 2টা 3 স্কোয়ার, 1টা 2টা 5 স্কোয়ার। আশা করি বুঝছেন। এই পাওয়ারের সাথে 1 যোগ করলে 6, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত? 3। তাহলে আমাদের মোট ভাজক এটা তো মোট ভাজক হবে না, এটা হবে কিসের মান? 7200 এর মান। তাহলে এখন বের করব কি? মোট ভাজক। মোট ভাজক হবে এগুলার গুণন, 6 গুণন 3 গুণন 3, তাহলে কত হবে? 3 তারিখে 9, 6 9 54, 6 9 54, এটা হবে মোট ভাজক। এটা কি ভাজক? মোট ভাজক। মোট ভাজকের পরে আমাদের বের করে ফেলতে হবে কি ভাজক? বিজুট ভাজক। অবশ্যই আগে বিজুট ভাজক বের করব। তাহলে দেখেন তো বিজুট ভাজক কয়টা? এখানে বিজুট সংখ্যা কয়টা? 1টা 2টা, তাহলে এর পাওয়ার 2, এর পাওয়ার 2, পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, তাহলে এই 3 তারিখকে 3 এ 3 গুণ করলে 3 তারিখে কত? 9টি হচ্ছে বিজুট ভাজক। বিজুট ভাজক হবে কয়টা? 9টা। তাহলে জোট হবে কয়টা? জোট ভাজক। জোট ভাজক হবে মোট কয়টা? মোট হবে 54টি, সেখান থেকে 9টি বিয়োগ করে দিলে আমাদের থাকবে 45টা হচ্ছে জোট ভাজক। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের জোট ভাজক হবে কয়টা? 45টি। 45টা হবে জোট ভাজক। এবং যদি বলে বিজুট ভাজক, তাহলে বিজুট ভাজক হবে 9টা। এবং যদি বলে মোট ভাজক, তাহলে মোট ভাজক সংখ্যা হচ্ছে 54টা। আশা করি ক্লিয়ার। 108 এর কয়টি ভাজক আছে? 108 এর কয়টি ভাজক আছে? কয়টি ভাজক মানে হচ্ছে মোট ভাজক। আচ্ছা, 108কে আপনি এভাবে লসাগু নিয়ে নেন। এভাবে লসাগু নিয়ে নিলে 2, এখানে যাবে কয়বার? 5 বার, এখানে যাবে কয়বার? 4 বার, 54। আবার 2 যাবে, 2 যাবে 2 বার, 27 বার,
কয়বার যাবে 27 বার যাবে। আচ্ছা, তো 27-এর মধ্যে 2 যাবে না, 3 নেন। 3 কয়বার যায়? 3 নং 27। আবার 3 নিতে হবে, 3 কয়বার যায়? 3 বার। তাহলে আমরা মোট ভাজক বের করে ফেলবো। তাহলে দেখেন তো 108কে লিখতে পারবো একটা দুইটা 2 কয়টা? 2টা স্কোয়ার গুণন 1টা 2টা 3টা, তাহলে 3 কিউব। এটা হচ্ছে আমাদেরকে 108, মানে 108কে এভাবে লিখতে পারবো। তাহলে মোট ভাজক কিভাবে বের করব? এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হবে? 3। এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হবে? 4। তাহলে 3 আর 4 গুণ করেন, 3 আর 4 গুণ করেন, 3 4 12টি হচ্ছে আমাদের মোট ভাজক। কাঙ্ক্ষিত উত্তর হবে ক নাম্বার। আশা করি আমি আপনাদেরকে ভাজকগুলা কিভাবে বের করব, মোট ভাজক কিভাবে বের করবে, জোট ভাজক কিভাবে বের করব, বিজোট ভাজক কিভাবে বের করব, এই বিষয়গুলো ক্লিয়ার করাতে পেরেছি। 1008 এর ভাজক কতটি? কতটি ভাজক আছে? 1008 2 দিয়ে যাবে, 10-এর মধ্যে কয়বার যাবে? 5 বার। শূন্যটা বসে যাবে, 8-এর মধ্যে যাবে কয়বার? 4 বার। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, 5-এর মধ্যে 2 যাবে কয়বার? 5-এর মধ্যে যাবে 2 বার। সাথে আছে 1 আর 0 হবে 10, 10-এর মধ্যে যাবে 5 বার, এখানে যাবে 2 বার। আশা করি বুঝছেন। আবার 2 নেন, 2 এখানে যাবে কয়বার? প্রথমটাতে 1 বার, এরপর এটাতে যাবে কয়বার? 2 বার। সাথে থাকবে 1 2 এবং 2 হচ্ছে 12, 12-এর মধ্যে যাবে কয়বার? 126 বার। আবার 2 নেন, ও আবার 2 যাবে, তাহলে 2 এখানে 6 বার যাবে এবং 26-এর মধ্যে 2 যাবে কয়বার? 63। তাহলে দেখেন তো এবার কি যায়, দেখেন তো 3 যায় কিনা দেখেন তো। 63 এর মধ্যে অবশ্যই 3 যাবে। 63 এর মধ্যে কি যাবে? 3 যাবে। কয়বার যাবে দেখেন? 3 নিলে এখানে যাবে কয়বার? 2 বার। এখানে যাবে কয়বার? 1 বার। আচ্ছা, এবার আবার 3 যাবে, 3 নেন, 3 কয়বার যাবে? 7 বার। 3 7 21। এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন আমরা 1008কে কিভাবে লিখতে পারবো? 1টা 2টা 3টা 4টা 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। 1টা 2টা 3টা 4টা, আর কি আছে দেখেন তো? 3 স্কোয়ার, এবং এখানে আছে কি? 7। অর্থাৎ পাওয়ার কিছু নাই মানে 1 আছে, পাওয়ার কিছু নাই মানে 1 আছে। দেখেন তো, তাহলে মোট ভাজক কি জিজ্ঞেস করছে? কতটি ভাজক আছে? তাহলে আমরা মোট ভাজক বের করব। মোট ভাজক বের করব, এটার সাথে 1 যোগ করলে হবে 5, এটার সাথে 1 যোগ করলে হবে 3, এটার সাথে 1 যোগ করলে হবে 2। তাহলে এগুলো গুণ করব, এগুলো কি করব? গুণ করব। 3 5 15, 15-এর সাথে 2 গুণ করলে কত হবে? 30টি হচ্ছে আমাদের মোট ভাজক। হবে কয়টা? 30টা। এগুলো মনে হতে ধুমধাম করা শুরু হয়েছে। 540 এ বিজোট ভাজক কতটি? তাহলে আমরা কি করব? 540 এর গাণিতিক লসাগু নিয়ে নিব। কয়বার যাবে? 2 বার। 2 এখানে কয়বার যাবে? 2 বার। 14, 7 বার যাবে, 0 বসে যাবে। আচ্ছা, আবার 2 একবার যাবে, 3 বার যাবে, 5 বার যাবে। আশা করি এগুলো আপনারা নিজেরাই বুঝতেছেন। আচ্ছা, এখন কি 2 যাবে? না, 2 যাবে না। 3 যায় কিনা একটু দেখেন। 5 আর 3 কত? 8, 8 আর 1 কত? 9। 3 যাবে। 3 কয়বার যাবে? দেখেন, 3 12 এর মধ্যে যাবে যে 4 বার। 3 4 12, সাথে থাকবে 1 আর 5 কত? 15। 1 আর 5 কত? 15। 15 এর মধ্যে 5 যায় কয়বার? 3 যায় কয়বার? 5 বার। তাহলে 15 এর মধ্যে কয়বার যাবে? 5 বার যাবে। আচ্ছা, আবার দেখেন, আবার 3 যাবে। 3 কয়বার যাবে? 3 এখানে যাবে যে কয়বার? 15 বার। কয়বার? দেখেন, এখানে যাবে কয়বার? 1 বার। 15, 3 এখানে যাবে 1 বার। 15, 15-এর মধ্যে যাবে 5 বার। 3 5 15। আচ্ছা, আবার যাবে, আবার 3 নেন, 5 বার যাবে। এবার আপনি এই সংখ্যাটাকে 540, এই সংখ্যাটাকে আপনি কিভাবে লিখতে পারেন? 1 2 2 স্কোয়ার, 1 2 3 মানে 3 কিউব, আর সাথে আছে 5 5 টু দি পাওয়ার 1। এটার সাথে 1 যোগ করেন, 3 হয়ে যাবে। এটার সাথে 1 যোগ করেন, 4 হয়ে যাবে, এবং এটার সাথে 1 যোগ করেন, 2 হয়ে যাবে। এবার আপনি যদি এখান থেকে বিজোট ভাজক বের করতে চান, বিজোট ভাজক, তাহলে বিজোট ভাজক হবে কয়টা? এটাই বিজোট এবং এটা বিজোট। তাহলে হবে কত? এবং এটার পাওয়ার হচ্ছে 1, তার সাথে 1 যোগ করলে হবে যে 2, এবং এটা বিজোট। কোনটা বিজোট? এটা বিজোট। এটার পাওয়ার হচ্ছে 3, তার সাথে 1 যোগ করলে হবে কত? 4। তাহলে 4 দ্বিগুণে 8টি হচ্ছে বিজোট ভাজক। আমি আপনাদেরকে বলছিলাম বিজোট ভাজক বের করার সময়
প্রথমে আমরা বিজুট বাজকটা বের করে নিব, এরপরে আমরা মোট বাজক থেকে বিজুট বাজকটা বিয়োগ করে দিলে জুট বাজকটা বের হয়ে যাবে। এখন আমাদের প্রশ্নে বিজুট বাজক চাইছে, তাহলে আমাদের বিজুট বাজকের সংখ্যা চলে আসছে। বাজক কতটি? তাহলে কি করব, 900 এর গাণিতিক লসাগু নিয়ে নিব। 2 900 এর মধ্যে কয়বার যাবে? 450 বার। দেখেন তো 450কে আবার 2 দিয়ে দেব। 400 এর মধ্যে 2 যাবে 2 বার, 2 যাবে কয়বার? 4 এর মধ্যে 2 যাবে কয়বার? 2 বার। এবং 5 এর মধ্যে যাবে 2 বার, তারপরে যাবে 10, এতবার যাবে, মানে 225 বার যাবে। আচ্ছা, আবার নেবেন কত? আচ্ছা, এবার 2 যাবে না, এবার যাবে 3 দিয়ে। 2 এর মধ্যে যাবে না, 22 এর মধ্যে যাবে। 3 7 21, 7 বার যাবে, থাকবে 15। 15 এর মধ্যে 3 যাবে কয়বার? 5 বার। 3 5 15, আবার 3 যাবে, তাহলে 3 কয়বার যাবে? 2 বার। 15 এর মধ্যে 5 বার, এবার কত যাবে? 5 যাবে, 5 5 25। কি বলছে? বিজুট বাজক কত? তাহলে আপনি কি দেখেন তো, আপনি 900কে কি লিখতে পারেন? একটা দুইটা মানে 2 স্কোয়ার, একটা দুইটা মানে 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার, এবং 5 স্কোয়ার। আপনাকে বিজুট বাজক বের করতে বলছে, তাহলে আপনি বিজুটটা সিলেক্ট করেন, বিজুটটা সিলেক্ট করেন। তাহলে দেখেন তো, এর সাথে 1 যোগ করলে 3 হবে, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে 3 হবে। 3 এ 3 গুণ দিলে কত? 3 তারিখে 9, 9টি। তাহলে বিজুট বাজক হবে কয়টি? 9টি। অর্থাৎ আমাদের এইভাবে মান আসার পরে যে পাওয়ারটা আসবে, সেই পাওয়ারের সাথে 1 যোগ করব, এবং সবগুলো পাওয়ারের সাথে 1 যোগ করে সবগুলো যদি গুণ করে ফেলি, মোট বাজক সংখ্যা বের হয়ে যাবে। আবার সেখান থেকে বিজুট বাজক কেমনে বের করব? প্রথমে বের করব বিজুট বাজক, সেটা কেমনে করব? ওই বিজুটের উপরে বিজুট সংখ্যা যেগুলো আছে সেগুলোর পাওয়ারের সাথে 1 যোগ করে সেগুলো গুণ করে ফেলবো, বিজুট বাজক বের হয়ে যাবে। আর যদি জোট বাজক বের করতে বলে, মোটগুলা থেকে বিজুটগুলা বিয়োগ করে দিব, আলটিমেট জুটগুলা বের হয়ে যাবে। তবে একটা জিনিস সবসময় সিনসিয়ার থাকতে হবে, যাতে আমরা প্রথমে জোটবাজক বের করে না ফেলি। আমরা প্রথমে কখনো জোটবাজক বের করব না, প্রথমে বের করব বিজুট বাজক। 540 এ 540 এ জোটবাজক কতটি? তাহলে কি করব, 540 এর গাণিতিক লসাগু নিয়ে নিব। কয়বার যাবে? 2 বার যাবে। 14, 14 এর মধ্যে যাবে কয়বার? 7 বার, এবং এদিকে 0 বসে যাবে। আচ্ছা, 2 একবার যাবে, এখানে কয়বার যাবে? 3 বার, এখানে যাবে কয়বার? 135, 2 বার জেলে। এবার দেখেন তো, এবার যাবে না, এবার এইবার যাবে যে 3, এবার কত যাবে? 3 যাবে। 3, আচ্ছা দেখেন, আমি ভাই একটা জিনিস ক্লিয়ার করে দিই, কেন মানে 3 কোনটাতে যাবে সেটা একটু ক্লিয়ার করে দিই। দেখেন 135, আমি এইটা এবং এটা যোগ করব, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত? 4, 4-এর সাথে 5 যোগ করলে কত? 9। মানে অঙ্কগুলো যোগ করার পরে যোগফলটাতে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেটাতে 3 দিয়ে ভাগ যাবে। আশা করি বুঝছেন। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12। 12 এর মধ্যে যাবে 3 যাবে কয়বার? 4 বার। সাথে থাকে 1, 15। 15 এর মধ্যে 3 যাবে কয়বার? 5 বার। আচ্ছা, এখন 3 দিয়ে যাবে কিনা দেখেন তো। হ্যাঁ যাবে। 4 আর 5-এ কত? 9। তাহলে 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9 এর মধ্যেও 3 দিয়ে, এটার মধ্যে 3 দিয়ে যাবে। কয়বার যাবে? এটার মধ্যে 3 যাবে 15 বার। আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে গেলে 3 5 15। তাহলে জোটবাজকের কথা বলছে। এখন কি করব? 540কে লিখতে পারবো একটা দুইটা, 2 স্কোয়ার, একটা দুইটা তিনটা, 3 কিউব, এবং 5 টু দি পাওয়ার 1। আচ্ছা, তাহলে দেখেন, পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, পাওয়ারের সাথে 1 যোগ করলে 4, পাওয়ারের সাথে 1 যোগ করলে 2। এখন জোটবাজকের কথা বলছে, তাই না? মোটটা বের করে ফেলবো। কি বের করব? মোট বাজক। মোট বাজক কত? 3 4 12, অর্থাৎ 3 গুণ 4 গুণ এত, 3 4 12, 12 দুগুণে 24টি হচ্ছে বাজক সংখ্যা। এবং প্রথমে কি বের করব? বিজুট বাজক। কি বাজক? বিজুট বাজক। বিজুট একটা দুইটা, এর পাওয়ার 3, 1 যোগ করলে 4, এর পাওয়ার 1, 1 যোগ করলে 2, অর্থাৎ 4 গুণন 2, তাহলে কত হবে? 8টি। এবং বিজুট বাজক কয়টা? 8টি। তাহলে এখন কত কি বের হবে? জুট। জুট হবে কয়টা? জুট হবে দেখুন তো 24। 24 মাইনাস 8 মানে হচ্ছে 16টি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জুট বাজক। লিখিত সংখ্যাগুলোর মাঝে, নিম্নলিখিত সংখ্যাগুলোর মাঝে কোনটির বাজক সংখ্যা বিজুট? কোনটির বাজক সংখ্যা বিজুট? মানে এখানে এই 4টা সংখ্যার মধ্যে কোনটার বাজক সংখ্যা বিজুট? আচ্ছা,
আমি প্রথমত প্রত্যেকটার ভাজক সংখ্যা বের করে আপনাকে দেখাবো, এরপর একটা কথা বলবো। আগে এটা একটু দেখি, আমরা এইটার ভাজক সংখ্যা একটু বের করে দেখি। আমরা যদি এটার ভাজক সংখ্যা বের করি 2, এখানে যাবে কয়বার? একবার, শূন্য বসে যাবে, 2 বার যাবে, 4 বার যাবে, তাই না? বুঝছেন আশা করি। আচ্ছা, এবার দেখেন তো, আবার যাবে 2, কয়বার যাবে? 5 বার যাবে, 1 বার যাবে, 2 বার যাবে। আচ্ছা, আবার নেন 2, 2 বার যাবে, 11, সাথে থাকবে 1, 1 আর 1 11, 11 এর মধ্যে 2 যায় কয়বার? 5 বার, 5 বার গেলে হবে 10, সাথে থাকবে 1, তাহলে কয়বার যাবে? 6 বার, 156, 256। আচ্ছা, আবার দেখেন 2 নেন, এখানে যাবে 1 বার, এখানে যাবে 2 বার, ও এখন আর 2 দিয়ে হ্যাঁ 2 দিয়ে তো যাবে, এখানে যাবে কয়বার? 1 বার, এখানে যাবে 2 বার, একে হবে 16, 16 এর মধ্যে যাবে কয়বার? 8 বার, 128, 128। আচ্ছা দেখেন, আবার 2 নেন, 2 কয়বার যাবে? 6 বার, 12 এর মধ্যে 6 বার, 4 এর মধ্যে কয়বার? এতবার। আবার 2 নেন, কয়বার যাবে? 3 বার যাবে, 2 বার যাবে। আবার 2 নেন, কয়বার যাবে? 16 বার যাবে। আবার যদি 2 নেন, 8 বার যাবে। আবার যদি 2 নেন, 4 বার যাবে। 4 এর মধ্যে 2 আবার যাবে কয়বার? 2 বার। আচ্ছা দেখেন, এবার এখানে ভাজক সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। অর্থাৎ আমাদের এতকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 11। 2 টু দি পাওয়ার কত? 11। তাহলে আমাদের ভাজক সংখ্যা হবে কত? এই 11-এর সাথে আপনি আরো 1 যোগ করেন, 12। তাহলে আমাদের ভাজক সংখ্যা হবে কত? 12। তাহলে ভাজক সংখ্যা কত হবে? 12। তাহলে এই সংখ্যাটার ভাজক সংখ্যা কি জোট নাকি বিজোট? তাহলে এই সংখ্যার ভাজক সংখ্যা জোট, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে না। আশা করি আমি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে ভাজক সংখ্যা, এটার ভাজক সংখ্যা কি? জোট। আচ্ছা, এবার এটা একটু আমি রাখতেছি, এবার এটার ভাজক সংখ্যা বের করবো। 512 এর বিজোট সংখ্যা বের করব। দেখেন, মানে 512 এর ভাজক সংখ্যা 512। দেখেন তো ভাইয়া একটু, 512 আপনি নেন, কি নেবেন? 2, কয়বার যাবে? 2 বার, এখানে যাবে 5 বার, এখানে যাবে 6 বার। আশা করি এগুলো আপনারা নিজেরা একটু বুঝে বুঝে করলে পারবেন। আচ্ছা, আবার 2 নেন, 1 বার যাবে, 2 বার যাবে, 8 বার যাবে। আবার 2 নেন, 6 বার যাবে, 4 বার যাবে। আবার নেন, 3 বার যাবে, 2 বার যাবে। আবার নেন, কয়বার যাবে? 16 বার যাবে। আবার নিলে কয়বার যাবে? 8 বার। এবং আবার নেন 4 বার। আবার নিলে কয়বার যাবে? 2 বার যাবে। আচ্ছা, 1টা, 2টা, 3টা, 4, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে আমরা লিখতে পারবো 512-কে, আমরা কি লিখতে পারবো? 512-কে 2 টু দি পাওয়ার 9। তাহলে আমাদের ভাজক সংখ্যা হবে কত? এই পাওয়ারের সাথে 1 যোগ, অর্থাৎ 10টি। অর্থাৎ এই সংখ্যাটার ভাজক সংখ্যা হবে 10টি। 10টি মানে তাও জোট, তাহলে বিজোট হচ্ছে না। তাহলে এটাও কি ভুল উত্তর? কি এটা হবে না? এটাও কি হবে না? এবার 48-এরটা বের করব। 48-এর ভাজক সংখ্যা দেখেন তো, 2 বার যাবে, 4 বার যাবে, 2 12 বার যাবে, 2 6 বার যাবে, কয়বার যাবে? 6 বার, 2 এতবার যাবে, 3 বার যাবে। তাহলে দেখেন তো আমরা কি বের করব? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 1। তাহলে দেখেন তো, এটার সাথে 1 যোগ করলে হয় 5, এটার সাথে 1 যোগ করলে হয় 2। তাহলে ভাজক সংখ্যা কত? 5 দ্বিগুণে 10টি হচ্ছে ভাজক সংখ্যা, যা জোট। তাহলে এই উত্তর হবে না। তাহলে আমাদের ভাজক সংখ্যা বিজোট আসবে কোনটা? ভাজক সংখ্যা বিজোট আসবে 1024-কে যদি আপনি করেন, ভাজক সংখ্যা বিজোট আসবে। দেখেন, 1024, 2 নেন, 2 নিলে 5 বার যাবে, 1 বার যাবে, 2 বার যাবে। আবার নেন, 2 নিলে 2 বার যাবে, 5 বার যাবে, 6 বার যাবে। আবার নিলে 2 1 বার, 2 বার, 8 বার, 2 6 বার, 4 বার, 2 3 বার, 2 বার, 2 16, 2 8, 2 4, আবার যদি 2 নেন 2 বার। আচ্ছা, এতটুকু বুঝছেন? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের দাঁড়ায় কত? 1024-কে আপনি লিখতে পারেন 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। আমাদের ভাজক সংখ্যা হবে এই পাওয়ারের সাথে কত যোগ? 1 যোগ, তাহলে হবে 11টি। 11টি হবে কি সংখ্যা? ভাজক সংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ভাজক সংখ্যা বিজোট কার? 1024। এটা হচ্ছে ভাজক সংখ্যা বিজোট কার? 1024। এবার শোনেন,
তো ম্যাথের মধ্যে এমসিকিউর জন্য এত বড় ম্যাথ করা তো পসিবল না, এত বড় ম্যাথ করা তো সম্ভব না। এই জন্য আমি আপনাকে একটা কথা বলি, আপনি সুন্দর করে এটা একটু খেয়াল করে দেখেন তো, 1024 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা কি বর্ণ সংখ্যা ভাইয়া? কি বর্গ সংখ্যা? পূর্ণবর্গ। 1024 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটাকে যদি আপনি রুট করেন, সামনে ক্যালকুলেটর কত আছে? এটাকে যদি আপনি রুট করেন, 1024কে যদি আপনি রুট করেন তাহলে উত্তর হবে কত? 32। এটার নাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো আমি পরে বিস্তারিত পড়াবো। আপনি জাস্ট এখন এতটুকু মাথায় রাখেন, কোনো একটা সংখ্যার উপরে যদি রুট করার পর, রুট করার পরে যদি একটা পূর্ণ সংখ্যা আসে, কোনো একটা সংখ্যার উপর রুট করার পর যদি পূর্ণ সংখ্যা আসে, এই সংখ্যার নাম হচ্ছে, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এই সংখ্যার নাম হচ্ছে কি? পূর্ণ বর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সবগুলোর পূর্ণবর্গ সংখ্যার বাচক সংখ্যা হবে বিজোড়। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এর বাচক সংখ্যা হবে বিজোড়। পূর্ণবর্গ সংখ্যার বাচক সংখ্যা কি হবে? বিজোড় হবে। আচ্ছা, আজকের মতো আমাদের এই ক্লাস শেষ। আগামীকালকের ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।